নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি অঙ্গনার আসরে। অঙ্গনা আজকে পেয়েছি এমন একজন সাহিত্যিককে যার বয়সের সঙ্গে যদি তার লেখার তালিকা হিসেব করি তাহলে মেলানো একটু মুশকিলই। ইতিমধ্যেই তার 17টা বই বেরিয়ে গেছে। শুধু তাই নয়, সে এদেশ থেকে পাড়ি জমিয়েছে ভিনদেশে, হাজির হয়ে গেছে হামবুর্গে, সেখানে স্থান পেয়েছে রাইটার্স সংঘে। বাংলার সঙ্গে সঙ্গে লিখছে ইংরেজিতে, লিখছে জার্মানিতে। আজ তাকেই পেয়েছি আকাশবাণী মুর্শিদাবাদের স্টুডিওতে। আমন্ত্রিত হয়ে এসেছেন দৈতা হাজরা গোস্বামী। বায়নাগুলো সহজ ছিল, রাগগুলো সব তুলোর মতো ভারী। 3টে শালিক ঝগড়া করে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় শাড়ি। কোলবালিশে গল্প ছিল, আস্ত ঘুমে পক্ষীরাজের ঘোড়া। 10 আঙুলে ইচিং বিচিং, লাটাই ঘুড়ি, আমের পাতার জোড়া। তেপান্তরের মাঠটা কোথায়, কোথায় যেন ভাসি লিসার বাড়ি। 3টে শালিক ঝগড়া করে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় শাড়ি। হাট্টিমাটিম ব্যঙ্গমাতে ভাব জমাতো সোনা ঝুড়ির ডালে। চাঁদের বুড়ি চুমো দিত ফোকলা দাঁতে রাজকুমারীর গালে। মাদুর আমার জোছনা বেয়ে মেঘমুলুকে এক নিমেষে পারি। 3টে শালিক ঝগড়া করে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় শাড়ি। ছোট্ট মেয়ে ছোট্টটি নেই, 3টে শালিক কোথায় গেছে উড়ে। অজানি দেশ নিঝুম পুড়ে, পালিয়ে গেছে দিন দুপুরে। একটা শালিক ডাকছে উঠোন জুড়ে। ঠিক তাই, সেই ছোট্ট মেয়েটি এখন অনেক বড়, অনেক বড় হয়ে সে কিন্তু সেই ছোট্ট ছোট্ট পায়ে ভিনদেশে পাড়ি জমিয়েছে। সেই ছোট্ট মেয়েটিকে পেয়ে গেছি আজকে আকাশবাণী মুর্শিদাবাদের স্টুডিওতে, বসেও পড়েছি তার মুখোমুখি। এ তো শুনলেন মাত্র একটি কবিতা, আমার ঝুলিতেও আছে কিছু। শোনাই তাহলে, তারপরেই বরং তার সঙ্গে আরও বিস্তারে আপনাদের আলাপ করিয়ে দেব। আর সেই ছোট্ট মেয়ের মুখোমুখি আমি দেবী সরকার মুখোপাধ্যায়। সেই ছোট্ট মেয়ের আরেকটি কবিতা আপনাদের শোনাতে খুব ইচ্ছে করছে। আর সেই ছোট্ট মেয়ে যে গুটি গুটি পায়ে পাড়ি জমিয়েছিল ভিনদেশে, সে কিন্তু এখন একটু একটু করে অনেক বড়। মাঝখানে পড়াশুনোর একটা দীর্ঘ পথ পরিক্রমা করেছে, তবে ছেড়ে দেয়নি, কিন্তু এখনও চলছে। তার যাত্রাটা অনেক লম্বা। বলবো সেই সমস্ত কথা, তার পরিচয় তার মুখ থেকেই শুনি। তবে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার পাতায় পেয়েছিলাম সে বেদিক স্কলার, রাইটার, এডিটার ম্যাজিক ল্যাম্প নামে একটি ওয়েব ম্যাগাজিনের, ব্যাঙ্গালোরের শরৎ ফাউন্ডেশনের প্রাক্তন স্পোকসপারসন, লেডি ব্রেবন কলেজ থেকে তার গ্র্যাজুয়েশন, তারপরে মাস্টার্স করেছে, তার উপরে জৈন ইউনিভার্সিটি থেকে পিএইচডি কালচারাল স্টাডিজে। তার বিষয় ইউএন এনভায়রনমেন্টাল পলিসিস, এ নিয়ে তার পড়াশুনো। আর বেদের গল্প, বৈদিক স্কলার, সব বলবো। তবে সেই ছোট্ট মেয়েটির একটি মন খারাপের কবিতা পাঠ না করে পারছি না। লিখছে সে, আমি যখন ছোট্ট ছিলাম অনেক আগে, আমার একটা মন খারাপের জানলা ছিল, আমার একটা হলদে টিফিন বাক্স ছিল, আমার একটা হাত পা ভাঙা পুতুল ছিল। আমি যখন ছোট্ট ছিলাম, এই তো সেদিন, আমার একটা জোড়া শালিক পায়রা ছিল, আমার একটা গাছের মতো বন্ধু ছিল, আমার একটা বন্ধু মতো গাছও ছিল। আমি যখন ছোট্ট ছিলাম, সত্যি বলি, আমার একটা সবজে নীল পরী ছিল, পরীর পিঠে দুধ সাদা রং ডানা ছিল, আমার একটা দরজা খুলতে মানা ছিল। আমি যখন ছোট্ট ছিলাম তোমার মতো, আমার একটা বিশাল কাঠের বাক্স ছিল, বাক্স ভর্তি অনেক রকম জন্তু ছিল, বাক্স ভর্তি শাল মহুয়ার বনও ছিল। আমি যখন ছোট্ট ছিলাম সবই ছিল, কান্না ছিল, কান্না রাখার জায়গা ছিল। পড়লাম সে ছোট্ট মেয়েটির কবিতা, দৈতা গোস্বামী হাজরা। এখন আকাশবাণী মুর্শিদাবাদের স্টুডিওতে একেবারে আমার মুখোমুখি। দৈতা, গল্প শুনব। নমস্কার। হ্যাঁ, নমস্কার বলাই হয়নি না? আমন্ত্রণ জানিয়েছি, অথচ ফর্মালিটিগুলো সব দূরে সরিয়ে রেখে কখন যেন ঢুকে পড়েছি আমরা একটি ছোট্ট মেয়ের গল্পে। একটা ছোট্ট মফস্বল শহরে বেড়ে ওঠা, জন্ম। হ্যাঁ, শুনি সেসব কথা। নমস্কার। প্রথমে আমি আকাশবাণী মুর্শিদাবাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।
অনেক অনেক কৃতজ্ঞতা, তারা আমাকে নিজের কথা বলার সুযোগ দিয়েছেন। আমার ছোট্ট থেকে বেড়ে ওঠা অনেকটাই আপনি তো বলে দিয়েছেন। তো আমি এই রঘুনাথগঞ্জ মফস্বলের পরিমণ্ডলে আমার বেড়ে ওঠা, এবং ছোট্টবেলা থেকেই সাহিত্যের প্রতি অনেকটা ভালোবাসা তৈরি হয়েছে। আর আমার বাবা আমাকে সবসময় বই পড়ায় উৎসাহ দিতেন। বাবা আমাকে লাইব্রেরির সদস্য করে দিয়েছিলেন। আমি প্রথমেই গিয়ে লাইব্রেরির মানে বইগুলো ঘেঁটে ছোটদের বইগুলো আবিষ্কার করে আগে পড়তে শুরু করি। এছাড়া বাবা আমাকে বলতেন প্রত্যেক দিন একটা করে কবিতা লিখতে, এবং বাবা যখন কাজ থেকে ফিরতেন তখন সেই কবিতাটা আমি ভীষণ উৎসাহ নিয়ে পড়ে শোনাতাম। সেটা কত বছর বয়স থেকে? সেটা আমি তখন ক্লাস 3-তে পড়ি। আচ্ছা। ক্লাস 3-তে পড়তে আমার প্রথম কবিতা লেখা শুরু। কবিতা দিয়েই আমার এই সাহিত্যের জীবনযাত্রা শুরু। আর সংস্কৃত বা বেদের প্রতি আমার আকর্ষণ হয়েছিল সেটাও খুব ছোট্টবেলা থেকে। আমার ঠাকুমা একটা বিশাল কাশিদাসী মহাভারত সঙ্গে নিয়ে থাকতেন, আর সেখান থেকে ওই ছবি এবং গল্প আমাকে খুব আকর্ষণ করত। তখন থেকেই আমার সংস্কৃত বা এই সমস্ত নিয়ে এই জিনিসগুলোর প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। আর আমি একটা গল্প শুনেছি, যেহেতু আমরা একই শহরে দুজনে বেড়ে উঠেছি, সেটা হচ্ছে যে দইতার দাদুরা ভাই ভাই মানে পুজো করছেন, মন্ত্রোচ্চারণ করছেন, মানে বাড়িতে সেই পরিমণ্ডলটাই ছিল যে সংস্কৃত উচ্চারণ বা সংস্কৃত পাঠ বাড়িতে নতুন কিছু নয়। অবশ্যই আমার ঠাকুরদা ভবানীচরণ হাজরা দুর্গাপুজো করতেন বরাবর, এবং কামাখ্যা হাজরা, হ্যাঁ। এবং আমাদের বাড়িতে এই পুজোর পরম্পরা চলে আসছে। অনেক পণ্ডিত পুরোহিতরা ছিলেন আমার প্রপিতামহ পিতামহ সকলেই। তো সেখান থেকে আমি অনেক কিছু, তারা সকলেই হচ্ছেন বাড়ালা। হ্যাঁ, বাড়ালা বলেই যে হাজরা বাড়ির কথা মনে পড়ে যায়। অবশ্যই। এবং সেই বাড়িতেই ভবানীচরণ হাজরা, কামাখ্যা হাজরা, এরকম সব গুণী মানুষেরা ছিলেন। হ্যাঁ, বলা যেতে পারে যে অবচেতনে আমাদের একটা যে কোনো জিনিসের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আস্তে আস্তে সেই ভালোবাসাটা যখন অবচেতন থেকে চেতনে আসে, এবং এইভাবেই মানে আমরা এই অভিজ্ঞতাগুলোই আমাদের ছোটবেলা থেকে আজকের যে মানুষটা, সেই মানুষটা তৈরি করে। তো ক্লাস 3-তে যখন তুমি বলি, কারণ দইতা আমার চেয়ে অনেকটাই ছোট। অবশ্যই। দইতা, তুমি ক্লাস 3-তে যখন প্রথম কবিতা লিখে বাবাকে শোনালে, বাবা কি বলেছিলেন? আমার প্রথম কবিতাটার কথা আমার আজও মনে আছে। সেটা একটা 4 লাইনের কবিতা ছিল। ফুলে ফুলে খেলে মধুকর, কোকিলের গানে মিঠে স্বর, পাহাড় চূড়োয় ওঠে রবি, নীল জল পটে আঁকা ছবি। বাহ, মানে ছবিটা তুমি তখন থেকেই দেখতে পাও। আচ্ছা, তারপর পড়তে পড়তে এবার পড়াশুনো করছো, তুমি চলে গেলে মফস্বল থেকে একেবারে বেথুনে গিয়ে ভর্তি হলে ব্রেবোর্নে। হ্যাঁ, ব্রেবোর্নে গিয়ে। আচ্ছা, ব্রেবোর্নে গিয়ে তুমি ভর্তি হলে, লেডি ব্রেবোর্নে। সেখানে তোমার বিষয় কি কি ছিল? ব্রেবোর্নে আমি ভর্তি হলাম সংস্কৃত অনার্স নিয়ে, এবং তখনকার দিনে মফস্বল থেকে আমি যেহেতু একমাত্র মেয়ে, বাবা মায়েরা সত্যি ভয় পেতেন অত মানে কলকাতায় পড়তে পাঠাতে। আমার যেহেতু রেজাল্ট ভালো ছিল আমার এখান থেকে, তো সেই কারণে বাবা একটু ভরসা পেয়েছিল, এবং আমিও ভীষণ জেদ করে কান্নাকাটি করে যে আমি কলকাতায় পড়াশুনো করব, সংস্কৃত নিয়ে পড়াশোনা করব। যে সংস্কৃত আবার একটা সাবজেক্ট হলো, এটা কেন পড়তে যাবে? এটা সত্যি কথা। শুধু তাই নয়, অনেক স্কলাররা, অনেক শিক্ষকরা এরকম বলেছিলেন যে এটা তো ডেড ল্যাঙ্গুয়েজ, সংস্কৃতকে অনেকে এই নামেই অভিহিত করেন, এইটা নিয়ে পড়ে কি লাভ আছে। কিন্তু ওই যে আমার ভালোবাসাটা ছোটবেলা থেকে তৈরি হয়ে গিয়েছিল, আর এখানে আমি আশুবাবুর কাছে সংস্কৃত পড়তাম। আচ্ছা। এবং উনি ছিলেন, উনি গীতা পাঠ করতেন, ভীষণ সুন্দর গীতার ব্যাখ্যা করতেন, কাব্য ব্যাকরণ তীর্থ ছিলেন উনি, টোলের পণ্ডিত ছিলেন। তো উনি আমাকে টোলে যেভাবে সংস্কৃত ধরে ধরে ব্যাকরণ থেকে শুরু করে পড়ানো হয় সেইভাবে পড়িয়েছিলেন। সেখান থেকেই আমার ভীষণ ভালোবাসা সংস্কৃতের প্রতি তৈরি হয়েছিল। তো আমি ভেবেছিলাম, আমি একটা জিনিস মনে মনে বিশ্বাস করতাম যে যেহেতু বাংলা সাহিত্য পড়েই আমার বেড়ে ওঠা, বাংলা সাহিত্য তো পড়তেই পারি, বাংলা আমার মাতৃভাষা। ইংরেজিও আমি ছোটবেলা থেকে পড়েছি, তাই ইংরেজি সাহিত্য পড়তেও আমার অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু একমাত্র সংস্কৃত সাহিত্য আমার আমি যদি ব্যাকরণ না জানি, যদি ভাষাটা না জানি, পড়তে পারবো না। আর আমি অরিজিনাল প্রকৃত সংস্কৃত থেকেই পড়তে চাইছিলাম, মানে অনুবাদ নয়। আমি ওই মূল কাব্যের রস আস্বাদন করতে চাইছিলাম। অভিজ্ঞান শকুন্তলম হোক, মেঘদূত হোক, বা
যে কোনো কাব্য হোক। আমরা যদিও পড়েছি বুদ্ধদেব বসুর লেখা পড়েছি, মেঘদূত তার কলম থেকে সেটা পড়েছি, কিন্তু ওইভাবে তোমার মতন করে সেই আস্বাদ নিতে পারিনি। আচ্ছা, ব্রেবোর্নে যখন গেলে তখন যাদের টিচার হিসেবে পেলে তারা কি তোমার আগ্রহ ভালোবাসা আরও বেশি করে দিলেন, নাকি তোমার মনে হচ্ছিল যে বোধহয় ঠিক হলো কি না এ নিয়ে দ্বিধান্বিত ছিলে কি? না, আমার অবশ্যই ব্রেবোর্ন একটা বড় ভূমিকা নিয়েছিল। আমি বলবো যে আমার মনের এই আশাটাকে একটা উচ্চাশাতে পরিণত করার জন্যে ব্রেবোর্নের অধ্যাপিকারা অনেকাংশেই দায়ী। আমি এখনো বলতে পারি যে আমাদের সংস্কৃত বিভাগে যিনি ছিলেন আমাদের মৌ দাশগুপ্ত এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান এখন। এছাড়া তৃষ্ণা চ্যাটার্জি, রত্নাদি ছিলেন, রত্নাচন্দ, আরও অনেকে। আমি এবং তারা শুধু একজন ছাত্রী নয়, মানে একজন নিজের মেয়ের মতন বলতে গেলে ভালো স্নেহ করতেন আমাদের। যেহেতু আমরা হোস্টেলে থাকতাম, তাই জন্য হয়তো আমাদের প্রতি স্নেহটাও একটু বেশি ছিল, এটা হতে পারে। এবং আমি যেহেতু লেখালেখি করতাম আলাদা করে, সেই কারণে আমাকে সাহিত্যের সমস্ত অধ্যাপিকারাই, ইংরেজি সাহিত্য হোক বাংলা সাহিত্য হোক, সকলেই ভীষণ স্নেহ করতেন। আমাকে বিভিন্ন প্রতিযোগিতার পাঠাতেন, যেগুলো ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশন হতো, সেটা প্রেসিডেন্সিতে হোক, জেভিয়ার্সে। না, বাংলা ক্রিয়েটিভ রাইটিং, ইংরেজি বা অন্যান্য ভাষার মানে যে ক্রিয়েটিভ রাইটিংগুলো ছিল। এবং পেইন্টিংয়েও আমি পার্টিসিপেট করতাম, আমি যে কোনো মানে এক্সট্রা কারিকুলারে আমি, এবং সেখানে হ্যাঁ, এবং তারা খুব উৎসাহ দিতেন এইগুলোতে পড়াশোনা। তারপরে কি তুমি এটা নিয়ে মাস্টার্স করেছো? আমি তারপরে বেদ নিয়ে মাস্টার্স করলাম। বেদ নিয়ে? আচ্ছা, বেদটাকে চুজ কেন করলে? বেদ ওই একই কারণে যে কারণে আমার সংস্কৃত নেওয়া, যে সংস্কৃত এবার আমি একটু শিখেছি, ব্যাকরণটা শিখেছি, কিন্তু বৈদিক ব্যাকরণ আবার শুনলাম আলাদা। আচ্ছা, কাজে বেদ পড়তে গেলে আমাকে সংস্কৃত ব্যাকরণ জানলে চলবে না, বৈদিক ব্যাকরণ আমাকে জানতে হবে। তো সেই বেদ পড়ার আকাঙ্ক্ষা আমার অনেক ছোটবেলা থেকেই। তাহলে আমি জানলাম সংস্কৃত তো হবে না, তাহলে আমাকে আবার নতুন করে আরেকটা ব্যাকরণ শিখতে হবে। তখন আমি ভাবলাম যে তাহলে আমার বেদ নিয়ে পড়াটাই শ্রেয়, যদি আমি সত্যিই আমাদের বৈদিক ব্যাকরণ তুমি আবার কার কাছে শিখলে? বৈদিক ব্যাকরণ আমি যেটুকু শেখার ইউনিভার্সিটিতেই শিখেছি। ওখানে আমি আবার ভাগ্যক্রমে ওই মৌ দাশগুপ্তকেই আমার টিচার হিসেবে আবার পেয়েছিলাম। এছাড়া অমরেন্দ্র চক্রবর্তী ছিলেন, উনি ভীষণ ভালো নিরুক্ত পড়াতেন। নিরুক্ত হচ্ছে আমাদের শব্দকোষ, মানে যত বেদের শব্দ আছে সেগুলো কি করে তৈরি হয়েছে, ইটিমোলজি। তো সেটা সেটার থেকেও আমার প্রচণ্ড আগ্রহ তৈরি হলো, বিশেষ করে শব্দ নিয়ে, একটা শব্দের ইতিহাস কি করে তৈরি হয়। আচ্ছা, আমরা তো শুনেছি যে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। বেদ শুনে শুনে মনে রাখতে হতো। তো লেখ্যরূপ যখন তুমি পড়তে গেলে তখন কি পেয়েছিলে? 4টি বেদেরই লেখ্যরূপ পেলে? তখন তো আমাদেরকে কিছু কিছু মানে সম্পূর্ণ বেদ পাঠ তো সম্ভব নয় একটা কোর্সের মধ্যে, সেখান থেকে কিছু কিছু নির্বাচিত অংশ থাকে, এবং সেগুলো তো মানে বই আকারে প্রকাশিত, বৈদিক সংকলন, সেইভাবেই পড়ানো হতো। আর শ্রুতি পরম্পরায় যারা পড়েছেন, এখনও অনেক টোলের পণ্ডিতরা, বা আমি জানি না, এখনও খুব কম টোলগুলো অস্তিত্বশীল, সেখানে ওইভাবেই শেখানো হয় গুরু শিষ্য পরম্পরায়। আচ্ছা, তো তুমি হঠাৎ বেদকে কেন চুজ করলে? সংস্কৃত পড়তে গিয়ে আরও গভীরে যাবে বলে? হ্যাঁ। আচ্ছা, তাহলে বলি যে ইদানিং আমরা লক্ষ্য করছি যে অনেকে বৈদিক মতে সন্তানের বিবাহ দিচ্ছেন। তো সেটাও কি বেদে উল্লিখিত যে এইভাবে বিয়ে দিতে হয় বৈদিক মতে? আমরা যে ঘোষা, অপালা, গার্গী এদের কথা যে জেনেছি যে তারা পণ্ডিত, তখনকার দিনের পণ্ডিত মহিলারা, তো বেদে বা বেদকে অনুসরণ করে কি বৈদিক মতে বিবাহ? এইটা যদি আমাদের একটু পরিষ্কার করো। আমি যেটুকু জানি সেটা হচ্ছে যে আমাদের প্রাচীন হিন্দু বিবাহ, মানে তখন তো ওইভাবে হিন্দু ধর্ম উঠে আসেনি, আমি বৈদিক ধর্মের কথা, আরও প্রাচীন ধর্মের কথা যদি বলি, তো 8 রকমের বিবাহ তখনই সেই সময় ছিল। আস্তে আস্তে সেগুলোর অনেক পরিবর্তন হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। আমরা যেটা এখন যে পদ্ধতি অনুসরণ করি সেটা হচ্ছে প্রাজাপত্য বিবাহ। কি এটা? প্রাজাপত্য, যেখানে প্রজাপতি সাক্ষী রেখে, প্রজাপতি ব্রহ্মা তাকে সাক্ষী রেখে, হ্যাঁ আমরা কার্ডেও তো লিখি, প্রাজাপত্য বিবাহ যেটা। এছাড়াও আরো অনেক রকমের, যেমন আমরা সবাই জানি গান্ধর্ব বিবাহের কথা, যেখানে কোনো সাক্ষী থাকার, আমরা হ্যাঁ অভিজ্ঞান শকুন্তলামে আমরা দেখেছি, যেখানে কোনো সাক্ষীর দরকার হয় না, যেটা সাধারণত প্রেমজনিত বিবাহ, প্রেমজ বিবাহ আর কি।
এছাড়াও আরও অনেক ধরনের বিবাহ ছিল, কিন্তু সভ্য সমাজে আমরা সাধারণত প্রাজাপত্য বিবাহটা মানে স্বীকৃত। করি। হ্যাঁ। এবারে সেই বৈদিক বিবাহর যে বৈদিক মন্ত্রগুলো অনুসরণ করে হতো বা যে পদ্ধতি রীতি মেনে হতো, সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে অনেক আলাদা লোক সংস্কৃতি, আচার বিচার তার মধ্যে ঢুকেছে এবং অঞ্চল ভেদে তার একটা পার্থক্য হয়েছে। বাংলায় একরকম, উত্তর ভারতে আরেক রকম, বিভিন্ন রকমের হয়েছে আর কি। হ্যাঁ, সেটা তো পাল্টে গেছেই অনেক। তো এখন তো এটা খুব জনপ্রিয়, খুব চালু, মানে যাদের একটু সামর্থ্য রয়েছে তারা কিন্তু ভাবছেন যে বৈদিক মতে বিবাহ দেব, এবং সেখানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হচ্ছে এবং সেখানে সম্প্রদান নেই। যে হ্যাঁ, মানে কন্যাদানের ব্যাপারটা তো অনেক পরে এসেছিল, মানে কন্যাকে একটা বস্তু হিসেবে কল্পনা করে হ্যাঁ, সেটার ধারণাটা অনেক, কন্যা তো বস্তু নয়। বৈদিক যুগে নারী পুরুষকে যেইভাবে একটা সমমর্যাদা দেওয়া হয়েছিল, তার থেকে যুগে যুগে নারীর অনেক, তার স্তরের অনেক অবনমন ঘটেছে, এটা তো আমরা সকলেই জানি আমরা। হ্যাঁ, তো তখন তো ওই রকম অল্প বয়সে বিয়ে দেওয়ার কোনো ব্যাপারই ছিল না, এবং একটা নির্দিষ্ট বয়সেই বিয়ের কথা প্রচলিত ছিল। তো ফলে ওই যে কন্যাকে একটা জায়গাতে বসিয়ে পান পাতা দিয়ে তার মুখ ঢেকে সে লজ্জাবনত থাকবে, সেটা কখন হলো? যখন খুব ছোট্ট মেয়ের বিয়ে দেওয়া শুরু। এবং এটা বোধহয় সম্ভবত, যতটুকু আমার জ্ঞান, পড়াশুনো করেছি, বল্লাল সেনের পর থেকে বোধহয় এই ব্যাপারটা চালু হলো, যে যখন কৌলিন্য প্রথাটা এলো তখন ঠিক হলো যে না, এই 5 জন হচ্ছে কুলীন এবং এরা এই সিস্টেম মেনে চলবে, এই ব্যাপারগুলো এলো এবং তার সঙ্গে সঙ্গে বিবাহও এলো, এবং তখন দেখা গেল যে একেবারে কন্যা দান করছে। সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু বেদ নিয়ে তুমি যখন রিসার্চ করতে শুরু করলে তখন দেখলে যে বেদ তো প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা, তাই না? আমরা ঋক, সাম, যজু, অথর্ববেদের কথা জানি। অথর্ববেদ মানে হচ্ছে আমাদের বোধহয় চিকিৎসা শাস্ত্র সম্ভবত। অথর্ববেদের পুরোটাই চিকিৎসা শাস্ত্র নয়, অথর্ববেদের একটা পার্ট হচ্ছে আয়ুর্বেদ, এবং আয়ুর্বেদের মধ্যে অনেক কিছু আছে যেখানে কি করে আমাদের লাইফ স্প্যানকে আরো বাড়ানো যায়, কি করে আমরা 100 বছর কি তারও বেশি বাঁচতে পারি। এটা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, এইটার উপরেই আমি একটা গবেষণা শুরু করেছিলাম এই বছরই, সুশ্রুত সংহিতা, চরক সংহিতা থেকে দেখে দেখে পড়াশুনো করে। তো তারা মানে বিভিন্ন জায়গায় এই প্রমাণ পাচ্ছি যে 124 বছর অবধি বাঁচা সম্ভব। কারণ এমন কিছু রিচুয়ালের বর্ণনা আছে বেদে, যেগুলো করতে গেলে একজনকে 124 বছর বাঁচতেই হবে। আচ্ছা। এবং সেটা কি করে বাঁচা যাবে তার কিছু পদ্ধতি, প্রক্রিয়া, এবং সেখানে সোমকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেগুলো আরও মানে বিস্তৃত আলোচনা। সেখানে সোমকে তো অমৃতর মতনই ধরা হচ্ছে মানে দেখতে গেলে, সোমরসের সাথে আরও কি কি জিনিসপত্র ব্যবহার করে আমলকি দীর্ঘায়ু করা যায় জীবনকে। হ্যাঁ, আচ্ছা, সেটা ভিন্ন বিষয় এবং সেটা গেলে আরো অনেক বিস্তারে যেতে হবে অবশ্যই। এবারে তুমি ব্যাঙ্গালোর থেকে রিসার্চ কমপ্লিট করে তুমি চলে গেলে জার্মানি। কিন্তু তোমার সেই 3 বছর এই ক্লাস 3-তে পড়তে পড়তে যে কবিতা লেখা, কবিতা থেকে তুমি গল্পে এলে। আমি শুনেছি তোমার বেশ কিছু বইও প্রকাশ পেয়েছে এবং তুমি ভূতের গল্প লিখতে খুব পছন্দ করো। আমি আসলে আমি অপরাজিতাকে চিনি, তিমি বাবুকেও চিনি। আমার প্রথমবার বইটি পেয়ে একটু অবাক হয়ে গেছিলাম যে কোনো মানুষের নাম তিমি বাবু হতে পারে, কিন্তু গল্প পড়তে পড়তে আমি এক টানে 1 ঘন্টায় বসে গল্পের বইটা পুরো শেষ করে ফেলেছি। তো তোমার লেখালেখির কথা বলো। আমি লিখতে শুরু করেছিলাম কবিতা দিয়ে, এবং তখন আমি ছোট ছোট গল্পও লিখতাম ছোটবেলায়, 1 পাতা 2 পাতার গল্প। যেমন আমার মনে আছে যে আমি একটা ভাল্লুকের গল্প লিখেছিলাম যার নাম ছিল বল্লম, কারণ তার বড় বড় লোম। আচ্ছা, বল্লম। আচ্ছা। এবং গল্পটার নাম ছিল কিংবদন্তি। সেখানে মৌমাছি রানীর নাম ছিল কিংবদন্তি, আর একটা ভাল্লুক এসে সেখান থেকে চাক ভেঙে মধু খেত, এবং সেইটা নিয়েই একটা ছোট্ট গল্প। এরকম ছোট ছোট গল্প এবং রূপকথার গল্প ছোটবেলায় লিখতাম। তারপরে আমি যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলাম, উচ্চ মাধ্যমিক যখন দিই, তখন আমাদের এখানে একটা সাহিত্য আড্ডা হতো পুরে রঘুনাথগঞ্জে, শনিবারের আড্ডা। হ্যাঁ, সেখানে অনেকেই আসতেন। তখন আমাদের বাংলার শিক্ষক হরিলাল বাবু সভাপতি ছিলেন ওই আড্ডার। এবং এই যে জিনিসগুলো আমি জানি না এখন কেন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই সংস্কৃতিগুলো, এটা আমাকে খুব সাহায্য করেছিল একটি মেয়েকে, মানে এই যে প্রত্যেক সপ্তাহে একটা নতুন গল্প লিখে নিয়ে যেতে হবে, এই তাগিদটা আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছিল, এটা সত্যি। এবং সেটা পড়ে শোনানোর পরে তারা সবাই একটা করে ফিডব্যাক দিতেন যে কেমন হয়েছে গল্পটা,
লেখা, তাতে নতুন লেখক আরো উৎসাহ পায়। উৎসাহ পেতেন। আমি সেই সময় ওই উচ্চ মাধ্যমিক পড়ার সময়ে আর কি আমি 14টা গল্প লিখে ফেলেছিলাম, ছোট গল্প। এবং আমার প্রথম বইয়ের নাম 7 আকাশের ওপারে। সেই বইটা প্রকাশ পায় আমি কলেজে পড়ার সময়। স্বাভাবিক একটা অতটুকু মেয়ে, সে রঘুনাথগঞ্জ থেকে এসে হোস্টেলে থাকে এবং ব্রেবোর্নে পড়ছে, তার প্রথম বই প্রকাশ পাচ্ছে কলেজে। আমাদের তৎকালীন প্রিন্সিপাল ছিলেন মমতা রায়, তিনি সেই বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন। আমার কাছে সেটা একটা বিশাল বড় প্রাপ্তি ছিল। আলাদা করে আমার বইয়ের একটা অনুষ্ঠান হয়েছিল, সমস্ত প্রফেসররা, অধ্যাপিকারা এসেছিলেন, স্টুডেন্টরা ছিল। তো আমার নিজেকে তখনই একটা বেশ একটা বড় লেখিকা একটা ছোট্ট বয়সে একটা খুব তখনই কি লিখতে লিখতে ভেবেছিলে যে শুধু দেশে নয় বিদেশে গিয়েও লিখবো? না, এত কিছু আমি তখনই ভাবতে পারিনি। কিন্তু মনে আমার সত্যি করে আমার স্বপ্নকে আমি কখনো বেঁধে রাখিনি, তা বলে আমার একদম আমার সবসময় মনে হয়েছিল নতুন দেশ দেখব, নতুন সংস্কৃতি নতুন মানুষের সঙ্গে পরিচয় করব। এরপরে আমি যে গল্পগুলো লিখেছি বা এরপরে যে বইগুলো আমার প্রকাশ পেয়েছে, এরপরে আরো 2টি কবিতার বই প্রকাশ পেয়েছে, আরো অনেকগুলি, এখনো তো প্রায় 17টা গল্পের বই হয়ে গেল আমার। তার সঙ্গে কবিতা লেখাও চলছে। 2টো কবিতার বই প্রকাশ পেয়েছে। এবং কবিতা যেহেতু আমার প্রথম ভালোবাসা ছিল, তো ওটা ছাড়তে পারিনি, বারবার কবিতার কাছে আবার ফিরে গেছি। এবং গল্প লেখার সময় না আমি নিজের কল্পনাকেও বেঁধে রাখিনি। যেমন এই যে তিমি বাবু এবং অপরাজিতার অ্যাডভেঞ্চার, সেখানে অপরাজিতার মাও রয়েছে, সেখানে অপরাজিতার মাও রয়েছে। এবং সেই মা অত্যন্ত সাহসী, ভূতকে অত ভয় পায় না। অপরাজিতা মাঝে মাঝে বিস্মিত হয়ে যায় যে মায়ের এত সাহস কি করে। হ্যাঁ, এবং অপরাজিতা শুধুমাত্র দেশের গণ্ডিতেই থাকেনি, সে ক্রোয়েশিয়া গেছে, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে, ভূত খুঁজে বেরিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে সেই সময় আমি যে দেশগুলোকে নিয়ে গল্পগুলো লিখেছি, তখন কিন্তু আমি দেশগুলোতে যাইনি, কিন্তু পরে আমি সেই জায়গাগুলোতেই গিয়েছি। কোনোভাবে সেটা অপরাজিতা আর তিমি বাবু কত বছর বয়সে লেখা? কোন ক্লাসে পড়ছো তখন? না, এটা আমি অনেকটা পরেই লিখেছি। তখন আমি পিএইচডি করছি। আচ্ছা, হ্যাঁ, ব্যাঙ্গালোরে। হ্যাঁ, সেই সময় লিখেছি। আচ্ছা, এবারে তিমি বাবু আর অপরাজিতা সেই ক্রোয়েশিয়া ঘুরলো, আরো কোথায় কোথায়, কোন কোন দ্বীপ, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। এইসব করতে করতে কি তখন ভেবেছো যে না, শুধু ভারতবর্ষে নয়, পা রাখবো বিদেশের মাটিতে? একটা ছোট্ট মনের মধ্যে তো ইচ্ছে তো অবশ্যই ছিল, কারণ আমরা যখন লিখি তখন আমাদের কল্পনাকে তো সেই সব জায়গাতেই পাঠিয়ে দিই। তো ফলে বলা যায় যে সেটা ম্যানিফেস্ট কোনোভাবে হয়ে গেছে। এখন অনেকেই এই ম্যানিফেস্টেশনে বিশ্বাস করে। এবারে আমি অপরাজিতাকে কোথাও বেঁধে রাখিনি, এবং তাকে পর্তুগাল পাঠিয়েছি, ডুব্রোভনিক পাঠিয়েছি। আমি পরে ডুব্রোভনিক গেছি, ক্রোয়েশিয়া। পর্তুগালেও গিয়েছি আমি। আফ্রিকা এখনো যাইনি, যদিও তিমি বাবু আফ্রিকা গেছেন, ওটা যাওয়ার ইচ্ছে আছে। এখনো অবধি প্রায় 13টি দেশ আমার ঘোরা হয়ে গেছে। আচ্ছা, এবারে বলো, ভারতবর্ষ থেকে একটি ছোট্ট মেয়ে লিখতে লিখতে পাড়ি দিল বিদেশের মাটিতে, কোথায় গেল প্রথমে আমার বিদেশে অভিযান হচ্ছে হামবুর্গে, জার্মানিতে। এবং এটা হচ্ছে একদম করোনা পিরিয়ডের মধ্যে, কোভিডের মধ্যে। সেটা কি কারো হাত ধরে নাকি অপরাজিতা একা একাই সেখানে গেল? আমার হাজবেন্ড অবশ্যই হামবুর্গে আগে পৌঁছে গিয়েছিলেন আমার, এবং কোভিডের জন্য আমার ভিসা পেতে তখন দেরি হচ্ছিল। এরপর আমার সেই প্রথম যে বিদেশ যাত্রা, সেই দিনটা আমার এখনো মনে আছে। ওটা ওই ভীষণ একটা ভয়ঙ্কর সময়, সবাই মাস্ক পরে কিভাবে তারা প্লেনে চড়লাম, কতগুলো ফ্লাইট চেঞ্জ করতে হলো, সেটাও একটা গল্পেরই মতন। এবং সেই অভিজ্ঞতাগুলোও আমি লিখে রেখেছি। এখন আমি আমার জার্মানিতে হামবুর্গে আমি রাইটার্স রুম নামে একটা অর্গানাইজেশনে কাজ করছি সদস্য হিসেবে। এবং আমরা প্রায় 70 জন লেখক আছি সেখানে, বিভিন্ন দেশের, যদিও জার্মান লেখক বেশি। আমি একমাত্র ভারতীয় লেখিকা হিসেবে সেখানে কাজ করছি। এবং রাইটার্স রুমে গিয়েছি, সেই অভিজ্ঞতা, সেখানে কি করে বিভিন্ন রাইটারদের সঙ্গে পরিচয় হয়েছে আমার, সেটাও একটা দারুণ অভিজ্ঞতা। তো আমি আমার সব অভিজ্ঞতাই লিখে রাখছি। হয়তো তারা তোমাকে কিভাবে গ্রহণ করলো? জার্মানরা, শুনেছি জার্মান বললেই আমার কেন জানি হিটলারের মুখটা মনে পড়ে যায়, যদিও খুব শান্তশিষ্ট দেখতে, কিন্তু আমরা তো তার ভয়ঙ্কর রূপটা চিনি। এবং জার্মানরা শুনেছি যে খুব কনজারভেটিভ, খুব রিজার্ভ, তার লোকের সঙ্গে এত, আমরা যেরকম লোক দেখলে হা হা করে তার সঙ্গে আলাপ করা, মেশা, তার সঙ্গে একবারে সাংঘাতিক বন্ধুত্ব তৈরি করে ফেলি। তো জার্মানরা চরিত্রগতভাবে ঠিক কেমন? তোমার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা, আপনার কথা কিছুটা তো ঠিক, যে তারা জার্মান শুধু নয়, ইউরোপের মোস্ট প্রবাবলি, সম্ভবত ইউরোপের বেশিরভাগ দেশের মানুষই অনেকটা এইরকম, যে তারা
আমাদের ভারতীয়দের মতো এতটা উষ্ণ নন যে সহজে গিয়ে সবার সঙ্গে মেলামেশা শুরু করে দেবেন। তাদের অনেক সময় লাগে একটা মানুষকে জানতে, চিনতে, বন্ধুত্ব করতে। তো তাদেরকেও অনেকটা সময় দিতে হয়। আমি প্রথমে যখন রাইটার্স রুমে মানে ম্যানেজারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আমি মনে মনে ভেবেছিলাম যে কি হবে না হবে, একটা মাথায় চিন্তা তো ছিলই। কিন্তু দেখলাম যে আমাদের যিনি ম্যানেজার, তিনি প্রধানত সিনেমার স্ক্রিপ্ট নিয়ে কাজ করেন। হ্যাঁ, তিনি ওয়ার্নার ব্রাদার্স, যারা হ্যারি পটার তৈরি করেছে, তাদের জন্য তিনি স্ক্রিপ্ট সিলেক্ট করেন। এবং স্ক্রিপ্ট সিলেকশনের কাজ করতে করতে ভারতীয় সিনেমার প্রতিও তার একটা বিশেষ আকর্ষণ তৈরি হয়। তো আমি ভারত থেকে আসছি শুনে তিনি খুব এক্সাইটেড হয়ে পড়লেন এবং আমাকে তিনি ভারতীয় সিনেমার সম্পর্কে অনেক প্রশ্ন করলেন, অনেক গল্প হলো। দেখলাম যে ভদ্রলোক জার্মানির ইতিহাস সম্পর্কেও প্রচুর তার গভীর জ্ঞান রয়েছে। তিনি আমাকে জার্মানির ইতিহাস নিয়ে বলতে শুরু করলেন। প্রথম আলাপেই আমাদের 3-4 ঘন্টা কোন দিক দিয়ে যে চলে গেল আমি বুঝতে পারলাম না। তার মানে জার্মান বললেই যে চেহারাটা আমাদের ভেসে ওঠে সেটা উনি মিথ্যে করে দিলেন। কিছুটা সত্যি, এবং সেটা নিয়ে অনেক হাসাহাসি, মজা এগুলোও হলো। আমি তাকে ওই প্রশ্নই করেছিলাম এবং তিনিও আমাকে অনেক মজার গল্প শুনিয়েছেন এইসব নিয়ে আর কি। তো সেখানে কি তোমাদের সাহিত্য বাসর বসে? হ্যাঁ, রাইটার্স রুমে আমরা বিভিন্ন রকমের ওয়ার্কশপ, সেমিনার এইসব করি। কোনো সপ্তাহে একদিন কোনো একজন লেখকের বই নিয়ে বা লেখা নিয়ে সবাই মিলে আলোচনা হয়। সেখানে কি ভালো হতে পারে। সেটা কি জার্মান ভাষায়? সেটা জার্মান ভাষা হয়, আবার আমার বোঝার সুবিধার জন্য তারা আবার ইংরেজিতেও বলেন। মানে এটা যে তারা করেন, এটা দেখে আমি আপ্লুত হয়েছি। আচ্ছা, তাহলে তোমাকে তো জার্মান শিখতে হয়েছে। আমাকে জার্মান শিখতে হয়েছে অবশ্যই। আচ্ছা, দেখো, সাহিত্যের ভাষা এক, আর কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ যেটা বলি সেটার ভাষার তফাৎ আছে। সেটা কি তুমি জার্মানিতে গিয়ে ফিল করেছো যে আমি সাহিত্যের ভাষা শিখলাম, কিন্তু এই যে প্রত্যেক দিনের হ্যাঁ ও তাই আচ্ছা এটা তো জানি না, এর সঙ্গে কি বিস্তর ফারাক? এটা থাকতেই হয়ে যায়। কেউ যদি বাজার, আমাকে তো নিজের কাজটা নিজেই করতে হয়, বাজার দোকান যেতে হয়, এবং যেতে ওদের সঙ্গে কথা বলতেই কিছুটা এইগুলো আয়ত্ত করা যায়। তারপরে তো কোর্স তো করতেই হবে, সেটা তো আলাদা কথা। কিন্তু ভাষাকে যদি আমি ব্যবহারিক জীবনে না আনতে পারি, তাহলে সেটা কখনোই শেখা সম্পূর্ণ হবে না। সেইখানে ওই ভাষা নিয়ে অতটা সমস্যা প্রথম দিকে মানে তৈরি হয়নি, কারণ আমি নিজেকে কিছুটা প্রিপেয়ার করে ভারত থেকে গিয়েছিলাম। আচ্ছা, তারপরে আস্তে আস্তে শিখেছি। আর তাছাড়া রাইটারদের কাছ থেকে তো অনেক কিছুই শিখতে পেরেছি। তো তুমি কি লিখছো ওখানে? যে লিখছো সেটা কোন ভাষায়? জার্মানে লিখছো? আমি 3টে ভাষাতেই লিখছি। 3টে ভাষা মানে বাংলা, ইংরেজি এবং জার্মান, যাতে আমি 3টে ভাষাতেই আমার অভিজ্ঞতা প্রকাশ করতে পারি। আচ্ছা, মানে ভবিষ্যতের লেখালেখি তুমি ভাবছো যে জার্মানিতে গিয়ে তোমার যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে সেগুলো লিখবে। এবার তোমার এই যে বেদ নিয়ে রিসার্চ, সেইটা আমি দেখছিলাম যে তুমি ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশের মানুষ যারা বেদ নিয়ে কাজ করছেন তাদের সঙ্গেও তুমি কোনো একটা সেমিনারে হাজির ছিলে। সেই অভিজ্ঞতা বলো, যে সারা পৃথিবী কি বেদ নিয়ে কৌতূহলী? সারা পৃথিবীর মানে বিশেষ কিছু দেশের বিশেষ কিছু স্কলার তো অবশ্যই। আপনি যেটার কথা হয়তো দেখেছেন সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড বেদিক কনফারেন্স। সেইটা ওয়ার্কশপ, সেটা 3 বছরে একবার হয় এবং সারা পৃথিবীর বেদ স্কলাররা সেখানে যান পেপার প্রেজেন্ট করতে। ছিলেন? আমি গিয়েছিলাম তখন জাপান থেকে মেনলি ছিলেন, অনেক জাপানিজ ইন্ডোলজিস্টরা ছিলেন। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে ছিলেন, পোল্যান্ড থেকে, নেদারল্যান্ডস থেকে, এবং এটা হয়েছিল প্যারিসে। আচ্ছা, 7 দিন সেখানে ছিলাম, ভীষণ সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। আচ্ছা, তো তুমি তাদের মধ্যে কি খুব জুনিয়র? আমি বোধহয় সবার থেকে ছোট। আচ্ছা, এবং সেই হিসেবে ওখানে আমার পেপার প্রেজেন্ট করেছিলাম। আমি গান্ধর্ব এবং অপ্সরাদের নিয়ে একটা পেপার তৈরি করেছিলাম। আচ্ছা, তারা বৈদিক যুগে কেমন ছিল এবং তারপর তাদের ট্রান্সফরমেশন কি রকম হয়, তারা কিভাবে পরিবর্তিত হয়। কিন্তু জাপান থেকে যারা ছিলেন তাদের বিষয়টা কেমন ছিল? তারাও কেউ ঋগ্বেদ নিয়ে আলোচনা করেছেন, কেউ অথর্ববেদ নিয়ে, বিভিন্ন বেদের বিভিন্ন প্যানেল ছিল আর কি। আচ্ছা, আবারও ফিরে আসি তোমার লেখালেখির গল্পে। এই মুহূর্তে কি লিখছো? এই মুহূর্তে আমি আমার জার্মান ভাষায় যেটা লিখছি সেটা হচ্ছে জার্মানিতে থাকার অভিজ্ঞতা। তো আমি একটা মজার ঘটনা বলি। আমাদের এক জার্মান লেখক হেনরিক সিবোল্ট ছদ্মনামে উনি লেখেন। তো উনি আমাকে একটা ঘটনা বলেছিলেন। মানে উনি বলেছিলেন যে একজন নতুন লেখক হিসেবে, মানে ওখানেই জার্মানির একজন নতুন লেখক, সে কি করেছে, ফ্র্যাঙ্কফুর্ট বুক ফেয়ারে গিয়ে তার লেখা সে কপি করে এনেছে এবং ফ্র্যাঙ্কফুর্ট বুক ফেয়ারে গিয়ে সমস্ত পাবলিশারের টেবিলে নিজের লেখাটা দিয়ে এসেছে। মানে উনি বলছিলেন যে তুমি যেহেতু নতুন লেখক, তুমি জানো না কে তোমাকে সুযোগ দেবে কে দেবে না, কিন্তু তোমাকে প্রথম চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তুমি কেউ ছাপুক না ছাপুক, তুমি নিজের লেখাটা নিয়ে পাবলিশিং হাউসে চলে যাও
এবং তাদেরকে জমা দিয়ে এসো। 1 বছর পড়ে থাকুক, তারা পরে সেটা তোমার ভাগ্যের ব্যাপার। তো আমি তার কথা মতো আমি ওখানকার খুব বিখ্যাত একটা পাবলিশার কার্লসেন, আমি তাদের অফিসে চলে যাই, পাবলিশিং হাউসে। এবারে সে বিশাল ঝাঁ চকচকে পাবলিশিং হাউস, সেখানে তো সবাইকে প্রবেশাধিকার নেই সবার, আমাকে তো প্রথমে ঢুকতে দিচ্ছিল না। এবারে আমি সেই লেখকের নাম বলি এবং আমি বলি আমি রাইটার্স রুম থেকে, সেই লেখকের অনেকগুলি বই কার্লসেন থেকে পাবলিশড হয়েছে, আমি জার্মান ভাষায় বলি এবং জার্মান ভাষায় কথা বলার জন্য আমি সেখানে প্রবেশাধিকার পাই। আচ্ছা। এবং সেখানে গিয়ে তো আমি ওদের সাথে বেশ একটু গল্প টল্প করে আমার একটা রূপকথার গল্প ছিল জার্মান ভাষায়, আমার নিজেরই অনুবাদে করা, বেগুনি ব্যাঙের গল্প। আচ্ছা। সেইটা আমি দিয়ে এসেছি এবং তারা বলেছে 1 বছর সময় লাগতে পারে, কিন্তু আমি সে ঠিক আছে, আমি তার কথা মতো। তো এইরকমই, এইভাবেই আমি বিভিন্ন জায়গা গিয়ে নিজের থেকে এক্সপ্লোর করি। কেউ দরজা খুলবেন, কেউ খুলবেন না, কিন্তু আমাদের হাতে আছে চেষ্টাটা অন্তত করে যাওয়া। আচ্ছা, সেই ম্যানিফেস্টেশনের গল্প যে না লিখে রেখেছি, ওরা ঠিক একদিন না একদিন আমার লেখাটা ছাপবেই। কিন্তু এই যে তুমি সাহস করে গেলে ওদের কার্লসেনের ওইখানে, এবং তুমি একটা ছোট্ট শহরের ছোট্ট মেয়ে, তখন কিন্তু তুমি মস্ত বড়, মানে মনে মনে ভেবেছো আমি তো লেখিকা, আমি তো যাবই, যে কোনো জায়গায় যেতে পারি। এই সাহসটা যদি আমাদের দেশের প্রত্যেকটি মেয়ের মধ্যে সঞ্চারিত হয়, যে আমরা প্রত্যেকেই, মানে আমাদের সামনে একটা বিশাল জগৎ আছে, বিশাল সম্ভাবনা আছে। একটা ছোট্ট বীজ কি জানে যে সে একদিন মস্ত মহিরুহ হতে পারে? অন্তত আজকের এই অনুষ্ঠান শুনে কোনো একজনও কোনো প্রান্ত থেকে যদি এরকম একটা স্বপ্ন দেখে এবং স্বপ্নটার পেছনে তাড়া করে, স্বপ্ন তো তখনই সফল হয় যখন সে তাড়া করে সেই জায়গাটায় পৌঁছতে পারে। তো আজকে তাহলে আমাদের অনুষ্ঠানটা সার্থক হবে, যে একটা রঘুনাথগঞ্জের মতন একটা ছোট্ট জায়গা থেকে একটি ছোট্ট মেয়ে গুটি গুটি পায়ে সে কিন্তু দেশের সীমানা অতিক্রম করে বিদেশে গিয়ে একটা প্রতিষ্ঠিত নামী সংস্থাতে তার লেখা নিয়ে যাচ্ছে, যে দেখো তোমরা পড়ে দেখো এটা ছাপার যোগ্য কিনা। এই সাহসটা তো সকলের হয় না। এবং আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, যে নিজেকে বড় ভাবারও দরকার নেই, নিজেকে ছোট্ট ভেবেই যাই না সব জায়গায়। আমি নিজেকে একটা ছোট্ট বাচ্চার মতন মনে করি, তাহলে তো আমার হারানোর কিছু নেই। আমি যখন বেদিক কনফারেন্সে গেলাম, সবাই আমার থেকে বড়, সবাই জ্ঞানী গুণী, বিভিন্ন ইউনিভার্সিটির। তাহলে তোমাকে কিভাবে নিলেন? একটা ছোট্ট বাচ্চা মেয়ের মতন যে শিখতে এসেছে। আচ্ছা। এবং আমি তাই তো চাই, আমি শিখতে চাই, জানতে চাই, সেই জন্যই গিয়েছি এবং সেইভাবেই আমি তাদের সামনে ধরা দিই। সেখানে যদি আমি নিজের ইগোটাকে আরো বাড়িয়ে আমি একটা কেউকেটা ভেবে বসি, তাহলে আমি আর শিখতে পারবো কিছু না। শিখতে পারবো না। একদম তাই। ঠিক তাই। নিজেকে ছোট্ট ভাবাও ভালো সেই কারণে। বাহ, খুব ভালো লাগলো তোমার এই কথা শুনে। তুমি যেন চিরকাল এই ছোট্ট মেয়েটির মতনই থাকতে পারো, সেই অপরাজিতা দিদির মতনই যেন থাকতে পারো। অনেক শুভকামনা তোমার জন্য রইল। এই যে তুমি বললে না তোমার একটা ওয়েব ম্যাগাজিন আছে, ম্যাজিক ল্যাম্প, সেখানে কারা লেখে? সেখানে এই সময়ের প্রবীণ যারা সাহিত্যিক তারাও লেখেন, যারা নবীন একদম নতুন শুরু করেছে তারাও লেখে, যে কেউ লেখা পাঠাতে পারেন। কোনো কি বিশেষ ব্যাপার আছে যে এই ধরনের লেখা আমরা চাই? আমরা শুধু মৌলিক লেখা চাই এবং কিশোর পাঠ্য লেখা চাই, তার বেশি কিছু না। এবং আমাদের একটা মানে সম্পাদক মণ্ডলী আছে, যারা লেখাটা পড়ে দেখে সবাই মিলে আলোচনা করে স্থির হয় যে কোন লেখাটা ছাপার যোগ্য, কোন লেখাটা যাওয়ার যোগ্য। এবং আমাদের সত্যি আনন্দের কথা, এখনকার প্রতিষ্ঠিত লেখকের অনেকেই ম্যাজিক ল্যাম্প থেকে শুরু করেছিলেন যাত্রা। আচ্ছা, 10 বছর আগে আমাদের ম্যাজিক ল্যাম্পের যাত্রা শুরু হয়েছে। আর আমার স্বপ্ন ছিল ছোটদের জন্য কিছু একটা এরকম উপহার দেওয়া, যেটা বিনামূল্যে যে কেউ পড়তে পারবে। আচ্ছা, তো যারা পড়তে চাইবেন কি করে তারা পড়বেন? সেটা হচ্ছে www.magiclamp.netnet.in, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আরেকবার বলে দাও। www.magiclamp.netnet.in। আচ্ছা, এখানে গেলে আপনারা পড়তে পারবেন। কিন্তু যারা লিখতে চাইবে সেই শিশু কিশোররা, অবশ্যই শিশু কিশোরদের জন্য একটা বিভাগ আছে যার নাম ম্যাজিক পেন্সিল। সেখানে যারা ছোটরা লিখছো, তারা নিজেদের স্কুলের নাম, নিজের ছবি সহ তার গল্প, কবিতা এবং তাদের হাতে আঁকা ছবিও তারা মেইল করে পাঠাতে পারো। এবং আমাদের মেইল আইডি হচ্ছে editor.desks@gmail.com। আরেকবার রিপিট করবো আমরা, editor editor.desks@gmail.com। বাহ, জানা রইল। যারা আমাদের অনুষ্ঠান শুনছেন বা যারা শুনছে, তাদের মধ্যে কেউ উৎসাহী থাকতে পারে, তারা হয়তো তোমারই মতন ক্লাস 3-তে প্রথম কবিতা লিখছে, যদি এরকম একটা সুযোগ পায় হয়তো ভবিষ্যতের একটা দৈতা তৈরি হবে।
সেই শুভকামনা নিয়েই। আচ্ছা দৈতা, এবারে বলো, জার্মানিতে গিয়ে খাবার দাবারের অভিজ্ঞতা কেমন হলো? খাবার দাবারের অভিজ্ঞতা বলতে আমাদের ভারতীয় খাবার তো ওখানে সেরকমভাবে পাওয়া যায় না, তবে মাঝে ইন্ডিয়ান রেস্তোরাঁ প্রচুর আছে। আমাদের যখনই ভারতীয় খাবার খাওয়ার ইচ্ছে হয় আমরা ওই ইন্ডিয়ান রেস্তোরাঁতে চলে যাই খেতে, অথবা বাড়িতে রান্না করে খাই। আর ভারতীয় দোকান আছে যেখানে আমরা ভারতীয় শাকসবজি কিনতে পারি। জার্মানি বিখ্যাত হচ্ছে তাদের বেকারির জন্য, তাদের ব্রেড, তার ভ্যারাইটি, তাদের পেস্ট্রি, কেক, এইসবের জন্যে। যেমন এখন হচ্ছে স্পেশালি ক্রিসমাসের সময় নানা রকমের বিস্কুট বানানো হবে, বাড়িতে বাড়িতে তার গন্ধ ছড়াবে, হ্যাঁ, বিভিন্ন আকৃতির বিস্কুট তৈরি হবে। আচ্ছা, তো তুমি যে ভারতীয় মেয়ে গেছো ওখানে, তুমি তো নানান ধরনের পোশাক পরো আমি দেখেছি, কিন্তু ভারতীয় পোশাক নিয়ে, ভারতীয় খাবার নিয়ে জার্মানদের কোনো আগ্রহ দেখেছো, লক্ষ্য করেছো? অবশ্যই ভারতীয় খাবার জার্মানরা ভীষণ পছন্দ করে। আসলে ইউরোপে সমস্ত ভারতীয় খাবারকেই ওরা কারি বলতে অভ্যস্ত, যদিও আমাদের খাবার তো কারি নয়। হ্যাঁ, তো কারণ ওরা ওখানে ওই কারি হিসেবেই সেগুলো খেয়েছে, বিভিন্ন রকমের কারি, চিকেন কারি, এই কারি। এবং একটু মিষ্টি দিয়ে করা হয় ওখানে, যেহেতু ইউরোপিয়ানরা ঝাল খেতে পারে না, ওই জন্য অথেন্টিক ভারতীয় খাবার হিসেবে যেগুলো ওখানে বিক্রি হয় সেগুলো আসলে খুব একটা অথেন্টিক নয়। মানে আমরা ভারতীয়রা জানি এত মিষ্টি আমরা খাই না, এত মিষ্টি খাই না আমরা। তো হ্যাঁ, ওরা ভারতীয় খাবার ভীষণ পছন্দ করে। আর একটা কথা বলতে চাই যে জার্মানরা যখন প্রথম বাংলা ভাষা শুনলো, আমি যখন বাংলা কবিতা পাঠ করলাম ওখানে একটা অনুষ্ঠানে, আমাকে কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, ওটা জার্মান গভর্নমেন্ট থেকেই হয়েছিল অনুষ্ঠানটা, এবং সেখানে আমার সঙ্গে আরও দুজন সাহিত্যিক ছিলেন, তাদের মধ্যে একজন এবার হামবুর্গ লিটারেচার প্রাইজ পেলেন এই বছর। আচ্ছা, তো আমি কিন্তু বাংলা কবিতা পড়েছি সেখানে, প্রথমে বাংলায় পড়লাম, তারপরে সেটার জার্মান অনুবাদ, তারপরে ইংরেজি অনুবাদ। এবং বাংলা অনুবাদ শুনে তারা মাথা দোলাচ্ছিলেন যে এত সুন্দর একটা ছন্দময় ভাষা, অনেকেই আগে শোনেননি। তো তারা ভীষণ ভালোবাসলেন দেখলাম বাংলা ভাষাটাকে। আচ্ছা, ভারতীয় বললেই ওরা, জার্মানরা কাদেরকে চেনে? ভারতীয় বলতে জার্মানরা, আমার মনে হয়, তুমি ইন্ডিয়া থেকে এসেছো বললেই ওরা ইন্ডিয়ান, কোন ইন্ডিয়ানের মুখ মনে করেন বা নাম মনে করেন? ইন্ডিয়ান বলতে ওরা বিশেষ করে রাইটাররা তো ইন্ডিয়ান রাইটারদের কিছু নাম শুনেছেন, বিশেষ করে যারা বুকার পেয়েছেন বা এই ধরনের কোনো বিশেষ পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নামও অনেকে জানেন, তবে ব্রিটিশরা মনে হয় জার্মানদের থেকে বেশি শুনেছেন রবি ঠাকুরের নাম। যেমন অমিতাভ ঘোষের নাম অনেকে জানেন, বা আমাদের আরও যারা ইন্টারন্যাশনালি, ঝুম্পা লাহিড়ির নাম জানেন। হ্যাঁ, এরকম যারা ইন্টারন্যাশনালি পরিচিত যে লেখকেরা, তাদের, মীরা নায়ার বা আরও অনেক যারা আছেন, যারা মানে ভারতের সিনেমার সঙ্গে আবার সকলে পরিচিত, বলিউডের সঙ্গে, হিন্দি সিনেমার সঙ্গে ওরা পরিচিত, হিন্দি সিনেমার সঙ্গে। হ্যাঁ, তার মানে ফিল্ম স্টারদের মুখগুলো ওরা চেনে অবশ্যই। বা ভারতীয় বললে কোন ফিল্ম স্টারের কথা বলে? তোমার কাছে কাদের কথা জানতে চাই? শাহরুখ খান, অমিতাভ বচ্চন মেইনলি। কি বলতে চাও আমাদের শ্রোতাদের, বিশেষত মহিলাদের? আমি এইটুকুই বলতে চাই যে এই যে সাহিত্য চর্চার পথ বা এই গবেষণার পথ, এটাতে অনেকে অনেক সময় হতাশ হয়ে পড়েন। এই পথটা অত্যন্ত কঠিন একদিক দিয়ে দেখতে গেলে, কারণ সম্মান, অর্থ, এগুলো অনেক কষ্টে আসে বা অনেক সময় লাগে পরিচিতি পেতে, এবং মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা আরও কঠিন হয়ে যায়, আমরা সবাই জানি। কারণ মহিলারা দিনের শেষে সবার ফাই ফরমাস খাটতে খাটতে বা সবার এই আবেদন নিবেদন শুনতে শুনতে নিজের কথা শোনার সময় পান না। তারা একান্ত ওই যে এক কাপ চা খাবো টেবিলে বসে, সেই সময়টুকুও অনেক মহিলা পান না, বা সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন হয়তো রাত্রিবেলায় তারা কলম ধরে লিখতে বসেছেন, এরকমও তো আমরা দেখেছি। এরকমও হয়, অনেক ক্লান্তি জড়িয়ে থাকে তাদের লেখাগুলোতে, তবুও তারা লেখেন, কারণ ওখানেই তারা নিজেদের একটা আইডেন্টিটি খুঁজে পেতে চান। তো আমি শুধু এইটুকুই বলবো যে আপনি যদি লেখক হন এবং আপনি যদি বিশেষ করে মহিলা হন, তাহলে কখনো এই আইডেন্টিটিটা কখনো হারিয়ে যেতে দেবেন না। আপনার মধ্যে যদি শুধু লেখা কেন, যে কোনো কিছু করার একটা ইচ্ছে থাকে, একটা অদম্য ইচ্ছে থাকে, এবং অন্যদেরকেও বলবো যে তাদেরকে সাপোর্ট করুন, পরিবারকেও বলবো যে মহিলাদেরকেও আপনারা সাপোর্ট করুন, যারা লিখতে ভালোবাসেন তাদেরকে। কে বলতে পারে তাদের মধ্যে থেকে একজন বানু মুশতাক বা এরকম আরও কোনো বড় মহীয়সী নারী উঠে এলেন, পরবর্তী বুকার প্রাইজ তিনিই পেলেন। আচ্ছা, আমরা কি বেদের একটা সুক্ত দিয়ে শেষ করতে পারি? এটা সেই রান্নার সুক্ত, আমরা সুক্ত রান্নার কথা মনে পড়ে যায়। আচ্ছা, আমি একটা শান্তি মন্ত্র দিয়ে শেষ করি। ওম সহনাভবতু সহনো ভুনক্তু
सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा द्विषावहै ॐ शान्ति शान्ति শান্তি। অনেক অনেক ধন্যবাদ দৈতা হাজরা গোস্বামী। এতক্ষণ আমরা তার সঙ্গে কথা বললাম, অনেক কিছু জানলাম, বাকি রয়ে গেল অনেক কথা। দেখব আবার যদি অন্য কোনো দিন অন্য কোনো সময় হয়। আপনাদের আশা করব যে আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগেছে। কেমন লাগলো তাও আমাদের কিন্তু জানাতে পারেন। এতক্ষণ অঙ্গনার আসরে দৈতাকে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি দেবী সরকার মুখোপাধ্যায়। সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু। আপনারাও নিজেদের মধ্যে যে স্বপ্নটুকু আছে শেষ করে দেবেন না, বাঁচিয়ে রাখুন। এরই নাম জীবন। ভালো থাকবেন সকলে। নমস্কার।